কোড ব্লক অন করি। এবং আমাদের স্টাডি পোর্টাল অন করি। OSP dot আচ্ছা, আমাদের স্টাডি পোর্টালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 সি প্লাস প্লাস। আমি বলেছিলাম যে আমরা যেন বাসায় একটু অবজেক্ট এন্ড ক্লাস উইথ ট্রেডিশনাল বক্স এক্সাম্পল এটার জন্য একটু দেখি, কারণ আমরা এই পর্যন্ত সাক্ষাৎ আমরা এই পর্যন্ত এসেছি, ঠিক আছে? যারা সি প্রোগ্রামিং করেছে আগে তাদের এই পর্যন্ত একবারে আসাটাও কোনো ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি তাদের জন্য সমস্যা যারা তাদের প্রোগ্রামিং ক্যারিয়ারটা সি প্লাস প্লাস দিয়ে স্টার্ট করে। কিন্তু যেহেতু আমরা সি প্রোগ্রামিং অলরেডি পড়েছি এবং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করছি, সো আমাদের সি প্লাস প্লাসটা স্টার্টিংটা এত কঠিন হওয়ার কথা না। আচ্ছা, এই প্রোগ্রামটাতে যা আছে সেটা আমরা নিজেরাও প্র্যাকটিস করছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে একটা ক্লাস তৈরি করা এবং এটা মেইন ফাংশনের সাথে ক্লাসের ইন্টিগ্রেট করে দেওয়া, এবং ক্লাসকে ব্যবহার করার জন্য আমাদের যে অবজেক্ট তৈরি করতে হয়, অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, সেই অবজেক্টের ইনস্ট্যান্সগুলোকে মেইন প্রোগ্রামে ব্যবহার করতে পারা, এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচারের মূল উদ্দেশ্য। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় আর্কিটেকচার বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচার, এবং এটা আমাদের বর্তমানে আধুনিক যুগে যত প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলো আইডিগুলো সবই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস, যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস, ভিজুয়াল সি প্লাস প্লাস, পিএসপি, ASP.NET, ম্যাক্সিমাম এখন অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচারের মধ্যে চলে গেছে। আচ্ছা, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচার আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এবং যা কিছুতে যতটুকুই আমাদের আইডিয়া হয়েছে না কেন, এই আইডিয়াটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা কিছু প্র্যাকটিস করব। যেমন আমরা এই লিঙ্কটাতে যদি এখন যাই, মানে আমাদের প্রথম ক্লাস ছিল এটা সি প্লাস প্লাস অবজেক্ট অ্যান্ড ক্লাস উইথ ট্রেডিশনাল বক্স এক্সাম্পল। এখান থেকে যদি আমরা একটু একটু আপ লেভেলে যাওয়ার চেষ্টা করি, রিড ক্লাস অ্যান্ড অবজেক্ট উইথ কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর উইথ দ্য এক্সারসাইজ অফ এরিয়া অফ এ কিউব। মানে এখানে বোঝানো হচ্ছে যে রিড ক্লাস অ্যান্ড অবজেক্ট মানে ক্লাস অ্যান্ড অবজেক্টটা নিয়ে আমরা আরো একটু পড়াশোনা করব, উইথ কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর মানে আমরা যে মেথড কিংবা ফাংশন এতক্ষণ পর্যন্ত ইউজ করে আসছি তার থেকে একটু এক্সটেনশন করেছে আমাদের টিউটোরিয়ালটা। আমরা যদি এই টিউটোরিয়ালটা পেজ বাই পেজ স্টাডি করি তাহলে আমরা পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যেই থাকবো। আচ্ছা, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা ছোটখাটো থিওরি আছে, হালকা করে বোঝার চেষ্টা করি। আগে প্রোগ্রামিংটা শিখতে হবে, তারপরে থিওরিগুলোতে আবার পরবর্তীতে ব্যাক করতে হবে। ওকে, এখানে ক্লাসের ডেফিনেশনটা আমাদের আর দরকার নাই, কারণ এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তারপর একটু বলি, এ ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ লাইক এ স্ট্রাকচার অর এ ইউনিয়ন। A class is a user-defined data type like a structure or a union. Data type, integer একটি data type, character একটি data type. বাট এটা কি ধরনের ডাটা টাইপ? এটা বিল্ট ইন ডাটা টাইপ। এই ডাটা টাইপগুলো কম্পিউটার সিস্টেমের মধ্যে অ্যাসাইন করা আছে। কোনো একটি ভেরিয়েবলকে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের মান ধারণ করার ক্ষমতা রাখে। বাট ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মিনস ইউজার যেভাবে খুশি সেভাবে ডিফাইন করতে পারবে এমন একটি জিনিসের নাম ক্লাস, কোনো কিছু ফিক্সড না। এবং লাইক এ স্ট্রাকচার, স্ট্রাকচার মানে হচ্ছে কি একটা স্ট্রাকচার আর একটা ইউনিয়নের মধ্যে অনেকগুলো উপাদান থাকে। মানে একটি ভেরিয়েবল মানে একটি ভেরিয়েবল, একটি বিষয়কে আইডেন্টিফাই করার জন্য একটি ভেরিয়েবল। বাট স্ট্রাকচার মানে একটি স্ট্রাকচারের মধ্যে অনেকগুলি ভেরিয়েবল, অনেকগুলি বিষয়কে একসাথে কম্বাইনলি বোঝানোর জন্য একটা স্ট্রাকচার। যেমন আমি বলতে পারি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা একটা ইউনিভার্সিটির নাম। আমি যদি বলি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা স্ট্রাকচার।
এটার মধ্যে টিচার আছে, স্টুডেন্ট আছে, রেজাল্ট সিস্টেম আছে, অ্যাকাউন্টস আছে, ইনফরমেশন আছে, এশিয়ান ইউনিভার্সিটির টিউশন ফি আছে, স্টুডেন্টের রেজাল্ট আছে, কত কত উপাদান এটার মধ্যে আছে, অনেক ভেরিয়েবল আছে, অনেক ফাংশন আছে, অনেক ওয়ার্কিং প্রসিজার আছে, সবকিছু মিলেই এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো আমি এটাকে একটা ইউনিভার্সিটি ক্লাস বলতে পারি। এই ক্লাস, এটা নাম ইউনিভার্সিটি, কিংবা আমি বলতে পারি এটা ইউবি ক্লাস। আচ্ছা, a class consists of data variables and functions. A class consists of data variables and functions. Functions মানে আমরা যেটাকে সাব প্রোগ্রাম বলি, মানে আলাদা আলাদা ফাংশন। এই কারণে আমরা যদি লেকচার 3টা এবং লেকচার 2টা দেখি, আমাদের ভিডিও লেকচার, তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা সি প্লাস প্লাস শুরুতে কোনো রকমের সি প্লাস প্লাসের সিনট্যাক্সটা বুঝে ফাংশন প্রোগ্রামিং প্র্যাকটিস করার চেষ্টা করেছি। মানে একটা প্রোগ্রামের মধ্যে মেইন ছাড়াও একটা প্রোগ্রামে মেইন ছাড়াও অন্য বডি থাকবে। আচ্ছা, these variables and functions are called member of the class, এবং এই ক্লাসের মধ্যে যতগুলো ফাংশন এবং ভেরিয়েবল থাকে এগুলো সবই ক্লাসের সদস্য। The variables are called data members and functions are called member functions. এই ভেরিয়েবল গুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় ডাটা মেম্বার বলে এবং ফাংশন গুলোকে মেম্বার ফাংশন বলে। The member functions are called methods. প্রোগ্রামিং এর ভাষায়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় মেম্বার ফাংশন গুলোকে মেথড বলে। আমি মনে হয় প্রথম ক্লাস থেকে মেথড বলি সবসময়, মনে আছে? তো এগুলোকে মেথড বলে। দ্য ডাটা মেম্বার্স আর কল প্রপার্টিজ অফ দ্য ক্লাস, এবং এই সবগুলো মেম্বারকে প্রপার্টিজও বলা। ওকে, ফাইন। এই এই 4 লাইন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল 4 লাইন। সো দিস 4 লাইন ইজ এনাফ কাকে কি বলে এটা বোঝার জন্য। An object is an instance of the class. অবজেক্টকে ক্লাসের একটি ইনস্ট্যান্স বলা হয়, মানে একটা উপাদান বলা হয়। ভালো। An object is like a compound variable of the user defined data type. A object is like a compound variable of the user defined data type. ক্লাস থেকে অবজেক্ট সৃষ্টি হয়। ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন ছিল, অনেকগুলো ভেরিয়েবল ছিল। সো আমরা সেটাকে বলতেছিলাম ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। বাট আমরা অবজেক্টকে এসে আবার বলছি কম্পাউন্ড ভেরিয়েবল অফ দ্য ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। মানে আমরা যে ক্লাসটা তৈরি করেছি এটা সবকিছু একত্রে করে আমরা এই একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিব। সেই ভেরিয়েবলটা হবে অবজেক্ট। কারণ সরাসরি ক্লাসকে প্রোগ্রামিং এ ব্যবহার করা যায় না, একটি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেই অবজেক্ট ভেরিয়েবলের মাধ্যমে ক্লাসের প্রপার্টিজ গুলোকে মেইন প্রোগ্রামে ব্যবহার করতে হয়। ইট লিঙ্কস বোথ কোড অ্যান্ড ডাটা, এবং এই অবজেক্টগুলো ক্লাসের সকল কোড এবং ডাটার সাথে কানেক্টেড হয়ে যায়। উইথিন দ্য অবজেক্ট, মেম্বার অফ দ্য ক্লাস ক্যান বি পাবলিক অর প্রাইভেট অফ দ্য অবজেক্ট। অল দ্য মেম্বার্স গুলোকে আমরা আগের ক্লাসে দেখেছি যে আমরা পাবলিক অ্যাক্সেস আইডেন্টিফায়ার আর প্রাইভেট অ্যাক্সেস আইডেন্টিফায়ার ইউজ করে আমরা ব্যবহার করি। দ্য ডিক্লারেশন অফ এ ক্লাস ইজ সিনথেটিক্যালি সেম অ্যাজ স্ট্রাকচার। এটা দেখতে সি প্রোগ্রামিং এর অনেকটা স্ট্রাকচারের মতো, ঠিক আছে? তো আমরা ক্লাস ডিক্লেয়ার করতে অলরেডি জানি, ক্লাসের সিনট্যাক্সটা আমরা অলরেডি বুঝেছি। এখানে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে, যে প্রোগ্রামটা আগের ক্লাসের প্রোগ্রামের মতোই। কিরকম? একটা কিউব নামে একটা ক্লাস তৈরি করা আছে। আমরা কিউবের ভলিউম মানে আয়তন যেটাকে বলে এটা বের করা হয়েছে সাইড ইনটু সাইড ইনটু সাইড। ওকে, ফাইন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে একটা কিউবের 3টা মান যদি আমি সাইডের মান, মানে একটা কিউব 3টা মান যদি আমি গুণ করি তাহলে কিউবের ভলিউম বের হয়, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা কিউব কি জিনিস আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, how to calculate the volume of a cube. Okay, এটা হচ্ছে কিউব। তো এখানে বলা হচ্ছে v equal to volume equal a cube, মানে একটি মান এজ মানে a,
এ কিউব মানে একটা এস এর 3 গুণ করতে পারলে ভলিউম বেরোয়। সো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা পাশকে যদি এটাকে সাইড বলা হয়, একটা পাশকে যদি আমরা মান বের করতে পারি তাহলে ওটাকে যদি আমরা ওই মানটাকে যদি আমরা 3 গুণ করতে পারি, মানে ওটার উপরে যদি 3 পাওয়ার দিতে পারি তাহলেই আমরা একটা কিউবের আয়তন ভলিউম বের করতে পারবো। ওকে ফাইন। এই জেনারেল নলেজটার উপর বেস করেই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিংটা হচ্ছে, যে একটা প্রোগ্রামিং যে কিউব কাকে বলে। আমরা যদি কনফিউজড হয়ে যাই যে কিউব কি জিনিস, তারপরে কিউবের ভলিউম কিভাবে বের করে, তাহলে আমরা আমাদের এসএসসি এইচএসসি তে এই ধরনের ম্যাথমেটিক্স ছিল, তারপর ভুলে গেলে এখনকার যুগে গুগল আছে, আমরা গুগল করে আমরা এটা বের করতে পারবো। সো একইভাবে এই জন্য প্রোগ্রামিং কনসেপ্ট থেকে যেহেতু জানা যাচ্ছে যে একটি মাত্র এজ, কিউবের একটি মাত্র এজ মানে সাইড এর মান যদি আমি নিতে পারি এবং সে মানটাকে যদি আমি কিউব করতে পারি তাহলে আমার ভলিউম বেরোবে। সো ইন দ্যাট কনসেপ্ট এখানে সেটি করা হয়েছে যে আমরা রিটার্ন করেছি 3টা ভেরিয়েবলকে গুণ করে। ফাইন। আর এখানে একটা মেথড দেখা যাচ্ছে, মানে একটু আগে আমরা যেটা পড়ে আসলাম যে এই ফাংশনগুলোকে মেথড বলে। সো কিউব একটা ক্লাস, এটা ডিক্লেয়ার করা হয়েছে। এখানে দুই ধরনের প্রপার্টিজ আছে, একটা প্রপার্টিজ হচ্ছে ভেরিয়েবল প্রপার্টিজ আর একটা প্রপার্টিজ হচ্ছে ফাংশন টাইপের প্রপার্টিজ। সো ভলিউম ইজ এ ইনস্ট্যান্স, ভলিউম ইজ এ মেথড আর ভলিউম ইজ এ ইউজার ডিফাইন্ড ফাংশন, এবং এই ভলিউমটা এই ক্লাসের একটা প্রপার্টিজ। একইভাবে সাইড নামে ভেরিয়েবলটাও এই ক্লাসের একটা প্রপার্টিজ। তাহলে দুই ধরনের প্রপার্টিজ লক্ষ্য করা যাচ্ছে, একটি ভেরিয়েবল টাইপ, একটি মেথড টাইপ। ওকে, আমরা মেইন বডির মধ্যে আসি। এই ফাংশনটা আমাদেরকে শেখাচ্ছে প্রোগ্রামটা যে এখানে একটা লোকাল ভেরিয়েবল আছে। এই লোকাল ভেরিয়েবল দুইটা দুইটা কিউব দুইটা কিউব বোঝাই যাচ্ছে যে কিউব একটা ক্লাসের নাম। সো এই কিউবের ক্লাসের নাম দেখেন C1 C2, C1 C2 আগে কিউব লেখা হয়েছে, মানে এই কিউব একটা ডাটা টাইপের ভূমিকা পালন করছে। C1 এবং C2 এই দুটো অবজেক্ট হয়ে যাচ্ছে, এই অবজেক্ট দুটো কিউবের সকল বৈশিষ্ট্য ধারণ করবে। কিউব বলতে বোঝা যায় এত বড় একটা জিনিস। এই এই পুরো ক্লাসটা কার মধ্যে ঢুকে গেল? C1 এর মধ্যে ঢুকে গেল এবং C2 এর মধ্যে ঢুকে গেল। তো এখানে কায়দা করে এরকম করা হয়েছে যে C1 ডট সাইড, মানে একটি ভেরিয়েবল দিয়ে যে বারবার ইউজ করা যায়, এটা একটা এক্সাম্পল। সিন C1 ডট সাইড মানে একটি কিউবের জন্য একটা সাইডের মান নেওয়া হলো এবং সি আউট করা হলো দ্য ভলিউম অফ দ্য কিউব ইজ C1 ডট ভলিউম, এটুকু লিখলাম। আর সাথে সাথে আমার এটা গুণ করে এই রিটার্ন করে দিল আমাকে। একইভাবে আমরা C2 ডট সাইড ইকাল টু আমরা বললাম যে C1 সাইডের চেয়ে 2 বেশি। ওকে ফাইন। একইভাবে যখনই আমি সাইডের একটা মান দিলাম, সাথে সাথে যখন আমি ভলিউম ফাংশনটাকে কল করলাম, দেখেন অটোমেটিক্যালি ভলিউম বের হয়ে যাচ্ছে। এটা দুটা কারণ আছে। কারণটা হচ্ছে সাইড ভেরিয়েবলটা উপরে ক্লাসে আমরা লক্ষ্য করতেছি এটা একটা পাবলিক টাইপের ভেরিয়েবল, পাবলিক। সো সাইডের মানটা আমরা মেনে দেই আর যেখানেই দেই না কেন, আমরা যদি অবজেক্ট কল করে দিই C1 ডট সাইড লিখি, C2 ডট সাইড লিখি, তাহলে অটোমেটিক্যালি সাইড ভেরিয়েবলটা সর্বত্রই পাওয়া যাবে। এই কনসেপ্টের উপর বেস করে এখানে একটা এক্সাম্পল দাঁড় করানো হয়েছে। আমরা এটা প্র্যাকটিস করব, আমি জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি যে এখানে কি লেখা আছে। একইভাবে এখানে অনেক কথা লেখা আছে। এখন এখানে দেখাচ্ছে কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। তার আগে একটা জিনিস দেখাই, যখন আমরা এই আগের প্রোগ্রামটাতে ক্লাসটাকে ব্যবহার করেছি, ডিক্লেয়ার করেছি, অবজেক্ট ডিক্লেয়ার করেছি এবং এই অবজেক্টের উপাদানগুলোকে ব্যবহার করেছি, তখন কিন্তু আমাকে ডট চিহ্ন দিয়ে C1 ডট সাইড, এই যে C1 ডট ভলিউম, মানে C1 অবজেক্টের নাম এবং ওই অবজেক্টের যে উপাদানগুলো আছে মেম্বার ফাংশন অথবা মেম্বার ভেরিয়েবল, সেগুলোকে কিন্তু আমার ডট চিহ্ন দিয়ে কল করে নিতে হচ্ছে। ওকে, এখন আমরা একটু কনস্ট্রাক্টরের কাছে যাই। ভয় পাওয়ার দরকার নাই, প্রয়োজনে আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর এটা আরেকদিন পড়বো, ঠিক আছে? 2বার পড়বো, সমস্যা নেই। কফি নাকি? পারফেক্ট। Constructors are constructors are used
কনস্ট্রাক্টর আর ইউজড, কনস্ট্রাক্টর ব্যবহার করা হয় ইন অর্ডার টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। ওকে ফাইন, দ্যাট মিনস বোঝা গেল যে অবজেক্ট ভেরিয়েবল যে কাজে লাগে কনস্ট্রাক্টর একই কাজে লাগে। এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফাংশন হুইচ ইজ দ্য মেম্বার অফ দ্য ক্লাস। মেথডও কিন্তু স্পেশাল, মেথডও কিন্তু একটা ফাংশন, বাট এখানে বলা হচ্ছে কনস্ট্রাক্টর একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন যেটা ক্লাসের মেম্বার হিসেবে ব্যবহার করা হয়। ফাইন, দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর ইজ সেম অ্যাজ দ্য নেম অফ দ্য ক্লাস। মানে এখানে বলা হচ্ছে যে কনস্ট্রাক্টরের যে নাম হবে এবং ক্লাসেরও একই নাম হবে। তাহলে বোঝা গেল কনস্ট্রাক্টর একটা ফাংশন, ফাংশনও একটা ফাংশন। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে, এখানে বলতেছে যে কনস্ট্রাক্টরের যে নাম আর এটা ক্লাসের নাম এক হবে, এটাই শুধু পার্থক্য। A constructor is automatically called when object is created, but method is not automatically called. Method কে কল করতে হয় আর কনস্ট্রাক্টর কে কল করতে হয় না। A constructor does not have any return type. কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ হয় না। এভাবে এখানে একটা কনস্ট্রাক্টর এক্সাম্পল দাঁড় করানো হয়েছে। সেম জিনিসটা কিউবেরই একটা কনস্ট্রাক্টর দিয়ে প্রবলেমটা সলভ করা হয়েছে। ওকে, আমি এই প্রোগ্রামটা খুঁটে খুঁটে প্রতিটা লাইন উচ্চারণ করে করে এখন আর এটা বুঝিয়ে দিচ্ছি না, কারণ দিস ইজ হোম স্টাডি। আমি তারপরে একটু বুঝিয়ে দিয়েছি কিভাবে এই লাইনগুলো এবং এই টিউটোরিয়ালগুলোকে পড়তে হয়, বাট এটার সাথে সিমিলার রেখে আমি দুটো এক্সাম্পল করাবো এখন, ঠিক আছে? তো যদি টিচার টোটাল টিউটোরিয়ালটাই খুঁটে খুঁটে এডিট করে টাইপ করে পড়ে দেয়, তাহলে স্টুডেন্ট ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটা পড়ে বোঝা সম্ভব, এখানে সবকিছু সুন্দরভাবে করা আছে। সো আমাদের ফাইনালি এই উইকের জন্য আমাদের নেক্সট ক্লাসের আগে আমাদের স্টাডি লিংক হবে এই পেজটা। আমি এই পেজটা কন্ট্রোল সি করে আমি আমাদের জুমের ইয়েতে দিয়ে দিচ্ছি, যেটাকে বলে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কারণ আপনারা এটা অনেক সময় খুঁজে পাবেন না। এখন কিন্তু এটার আলোকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি দুটো প্রবলেম সলভ করব। তাহলে যেটা হবে যে আমাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, আবার আগের ক্লাসের যে মেথডের কনসেপ্টটা এবং কনস্ট্রাক্টরের কনসেপ্টটা, দুটো কনসেপ্টকে মার্চ করে আমরা দুটো প্রোগ্রাম প্র্যাকটিস করব, তাহলে আমাদের টোটাল টোটাল প্রবলেম মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার পাশাপাশি আমি যেভাবে লাইন বাই লাইন পড়ে একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করলাম, আমার স্টুডেন্টও সেভাবে বাসায় এটা বুঝিয়ে কম্পাইল করে রান করে রাখবে, এবং কোনো যদি এই কনসেপ্টের মধ্যে এখানে যত কিছু কনসেপ্ট লেখা আছে এই কনসেপ্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে পরবর্তী ক্লাসে আবার জিজ্ঞাসা করবে। তাহলে আসুন আসুন আমরা এখন এই কনসেপ্টের আলোকে দুটো প্রবলেম প্র্যাকটিস করব। প্রবলেমগুলো লেখা উচিত। আজকে প্রবলেম লিখি হচ্ছে আজকে আমাদের কততম লেকচার ফাইম বলতে পারেন? ডে কত হবে? আচ্ছা দেখে বলেন। প্রবলেম ডে 4 হবে। ডে 4 হবে না? ডে প্রবলেম 4.1। ওকে ওকে, তাহলে প্রবলেম 4.1 এ আমরা এখন প্র্যাকটিস করব। আমি একটা নমুনা প্রোগ্রাম তৈরি করি। আমাদের কিন্তু সেশনাল গুলো আমরা আগে করি, খেয়াল করে দেখবেন। ল্যাব আগে করি এবং ল্যাব থেকে আমরা থিওরি জেনারেট করি। সো আমরা দুটো একটা একটা আইডিয়াল প্রোগ্রাম তৈরি করি যেটা আমাদের সবার জন্য করতে সুবিধা হবে। যেমন আমরা বলতে পারি, আমাদের আগের ক্লাসে একটি প্রবলেম আমাকে মনে করিয়ে দেন তো, লাস্ট যে প্রবলেমটা আমরা সলভ করেছি। রাকিব? জি স্যার, কথা বলতেছে আমরা স্যার যে
অবজেক্ট এন্ড ক্লাসের প্রোগ্রামটা সলভ করেছিলাম স্যার। হ্যাঁ, ওখানে আমরা ওইটা তো আমরা স্ট্রাকচার অবজেক্ট এন্ড ক্লাস জি। ব্যবহার করেছি, বাট ওখানে আমরা একটি প্রবলেম সলভ করেছি। সে প্রবলেমটার নাম কি ছিল? এটা ভেরি ব্যাড। তার মানে আমরা মনোযোগের সাথে হোম স্টাডি করিনি, এই উইকটা ফাঁকি দিয়েছি। আমরা প্রবলেমের নাম বলতে পারবো না, এটা কোনো কথা হলো? তো এখন খুঁজতে গেলে অনেক টাইম লাগবে, আচ্ছা বাদ দেই। আমরা মেবি একটা লজিক প্র্যাকটিস করেছিলাম এরকম। আমরা সামেশনে করেছি, ক্যালকুলেটর করেছিলাম, তারপরে আচ্ছা আমি দেখে বলি। আমরা যদি ওটা সিকোয়েন্সটা মেনটেন করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? স্যার আমরা তো গত ক্লাসে এই যে সামেশনটা করছিলাম স্যার, অবজেক্ট দিয়ে আর কি দুইটা ইনপুট নিতে পারতেছিলাম। শুনতে পাচ্ছি না ফাইম। স্যার আমরা হচ্ছে গত ক্লাসে সামটা করছিলাম আর কি, ওই দুইটা ইনপুট নিয়ে তারপরে একটা মেথডের মাধ্যমে সামটাকে রিটার্ন করতেছিলাম। গুড। আচ্ছা হ্যাঁ, দুটো মেথডের মাধ্যমে সামটাকে রিটার্ন করেছিলাম এবং পরবর্তীতে একটা সাবস্ট্রাক্ট নামে মেথড করেছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাইমটা বেঁচে গেল, যাই আমাকে এটা বের করতে হলো না, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা তাহলে এই যে মনে হলো যে আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যেই আছি, এটা বের করার জন্যই আমি এতক্ষণ ধরে কথা বললাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করব। রাইট এ প্রোগ্রাম টু find the greatest number among two numbers, okay, given by the user. এই প্রবলেমটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পাবো। সেটা হচ্ছে যে আমি বলেছি যে রাইট এ প্রোগ্রাম, রাইট এ সি প্রোগ্রাম, মানে আমরা একটা সিতে প্রোগ্রাম লিখবো টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সবচেয়ে বড় নাম্বারটা বের করতে হবে, এবং টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে, নট তিনটি নাম্বার, দুটো নাম্বারের মধ্যে, গিভেন বাই দি ইউজার, মানে নাম্বার দুটো ইউজার দিবে। এই প্রবলেমটা অ্যানালাইসিস করলে আমরা অ্যাজ এ প্রোগ্রামার আমাদেরকে এইভাবে প্রবলেম থেকে সলিউশনে যেতে হবে। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারতেছি যে ইউজার ইনপুট দেবে এরকম একটা মেকানিজম আমাদের লাগবে। কম্পাইলার কম্পেয়ার করে দেখবে যে এই দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, সো এরকম একটা মেথড আমার লাগবে। সো ইনপুট নেবার জন্য একটা মেথড এবং কম্পেয়ার করার জন্য একটা মেথড, এরকম যদি দুটো মেথড আমি ইউজ করতে পারি তাহলে এটা পরিপূর্ণতা লাভ করবে এবং দেখতে একটি মডিউলার প্রোগ্রামিং এর মতো হবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফ্লেভারটা পাওয়া যাবে। সেই কনসেপ্টে আমরা প্রথমে এই প্রবলেমটাকে এভাবে তৈরি করব যে ইউজ মেথড উইথ, আমরা কি এখানে স্যার ইফ ইলস ব্যবহার করব? আমরা ইফ ইলস, হ্যাঁ আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ এলস ব্যবহার করব। ইফ না হলে তো আমরা দুটো নাম্বার কম্পেয়ার করতে পারবো না। ইউজ মেথড আমরা লিখে দিলাম, ইউজ মেথড মানে কনস্ট্রাক্টর না, মেথড দিয়ে করব, এটা আমি বলে দিলাম, ওকে। আচ্ছা, মেথডের মধ্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মেথড দুই রকম। আমরা মেথড আমরা কিংবা ফাংশন আমরা যেভাবে স্টাডি করেছি সে অনুযায়ী হয় মেথড উইথ রিটার্ন টাইপ, মেথড উইথ নো রিটার্ন, নো রিটার্ন টাইপ, তারপরে হয় মেথড উইথ রিটার্ন টাইপ, তারপরে হয় মেথড উইথ রিটার্ন টাইপ and no parameter, এরপরে হয় মেথড উইথ no return type, no return type
and with parameter। ঠিক আছে, প্রথমেটা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, উইথ রিটার্ন টাইপ এন্ড নো প্যারামিটার। পরেরটা হচ্ছে নো রিটার্ন টাইপ, ওকে উইথ প্যারামিটার না নো প্যারামিটার, এটাও তো একটা কম্বিনেশন তাই না, নো প্যারামিটার। এরপর আমরা বলতে পারি এরপরে কম্বিনেশনটা বলতে পারি মেথড উইথ রিটার্ন টাইপ এন্ড প্যারামিটার। ওকে, এরপরে হলো এরপরে হবে মেথড উইথ রিটার্ন টাইপ এন্ড নো প্যারামিটার। ওকে, সরি এটার দরকার নেই, এটার দরকার নেই। তাহলে আমরা এই কম্বিনেশনটাই করতে পারি। যে জায়গাতে প্যারামিটার থাকে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় অনেক সময় বলা হয় প্যারামিটারাইজড মেথড। ওকে, যেখানে প্যারামিটার থাকে সেটাকে অনেক সময় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় প্যারামিটারাইজড মেথড বলা হয়। আচ্ছা, তাহলে এই সামগ্রিক একটা বেসিক নলেজের উপরে বেস করে আমরা যদি প্রোগ্রামটাতে যাই, বাট এখানে কিন্তু কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের কোনো ফ্লেভার আমি এখনো অ্যাড করিনি, বাট টুডেস লেসন প্ল্যান ইজ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। কিন্তু প্রবলেম 4.1 আমি আগের দিনের ক্লাসটাই রিভিউ করতেছি একটু নতুন ভাবে, এবং এরপরে ইমিডিয়েটলি একটা প্রবলেম তৈরি করব যেটার সাথে কনস্ট্রাক্টর থাকবে এবং মেথড থাকবে। তাহলে আমাদের ইনক্রিমেন্টাল পদ্ধতিতে যদি পড়াশোনা করি, তাহলে আগের ক্লাসটাও রিভিউ হয়ে গেল, আবার আজকে নতুন ক্লাসে একটা ফ্লেভার অ্যাড হলো। এই প্রবলেমটা সলভ করার উদ্দেশ্যে আমরা এখন কোড লিখব। কোডে আমরা ফার্স্ট আমরা জানি সিতে আমাদের include stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাইল অ্যাড করলাম, সেভ করলাম। আচ্ছা, আমাদের এটা 5 কোথা থেকে আসলো? ওকে ফাইন, নো প্রবলেম। ডে 4.1 ডট সিপিপি, আমাদের সি প্লাস প্লাস এক্সটেনশন আছে ডট সিপিপি, মাস্ট দিতেই হবে। ওকে, আচ্ছা, দেওয়ার পরে আমাদের ফার্স্ট জব হচ্ছে, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সির কথা আমরা ভুলে যাব আপাতত, সির কথা মনে থাকবে, বাট মনে রাখবো যে মেইন মানে সি, তার উপরে সি প্লাস প্লাস এর জন্য আমরা ক্লাস ইউজ করব। সো আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি। এখানে ক্লাস ডিক্লেয়ার করতে পারাটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ক্রেডিট। সো এটা একটা ক্লাসের নামকরণ দেওয়া, নাম করাটাও একটা ক্রেডিট। তো আমরা ক্লাসের নাম দিলাম ক্লাস ফাইন গ্রেটার, একটা ক্লাসের নাম, এটা একটা ক্লাসের নাম, আমি একটা নামকরণ করতে পারি ফাইন গ্রেটার কিংবা ফাইন আন্ডারস্কোর গ্রেটার, এটা একটা ক্লাসের নাম। ওকে, ক্লাসের ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন, এবং এই ইন্টিজার মেইন আমরা মেইন বডি তৈরি করে নিলাম, মেইন বডির মেইনের ক্লাস সেমিকোলন। ইটস আ বেসিক সিনট্যাক্স অফ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লাসের বডি আছে, মেইনের বডি আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানিং করব, প্রোগ্রামিং এর প্ল্যানিংটা কি। সো প্ল্যানিং আমরা বলতে পারি যে সবকিছুই পাবলিক সেকশনের আন্ডারে থাকুক, কারণ উই আর নট টু মাচ এক্সপার্ট। আমরা এখনো প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক এগুলোর মধ্যে আলাদা আলাদা ভাবে প্রোগ্রাম লেখার চিন্তা না করি। আমরা যেহেতু এখনো বিগিনার লেভেলে আছি, আমরা ধরে নিলাম যে আমরা এক্সপার্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ক্লাসের সবকিছু পাবলিক রাখবো, যাতে করে সহজে আমরা মেনে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্য দুটি নাম্বার মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করা, এবং এটাও আবার আমরা বুঝলাম যে ইউজার ইনপুট দুটো দিবে। খুব সরলভাবে প্রোগ্রামটা যদি আমি করি, তাহলে ইন্টিজার এ কমা বি আমি দুটো ভেরিয়েবল রাখতে পারি। ভেরি সিম্পল কনসেপ্ট, দুটো ভেরিয়েবলের মধ্যে আমি গ্রেটেস্ট নাম্বার বের করব। সো আমি দুটো ক্লাসের মধ্যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা নাম এ, একটা নাম বি, এবং আমি ইউজারের কাছ থেকে ইনপুট যেহেতু নিব, এবং এই ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ দরকার নাই, এই জন্য ভয়েড। ভয়েড কখন হয়? when there is no return। আমি ইনপুট নেব, আমি নেবার কাজ করব, সো আমি রিটার্ন করার চিন্তা আমার এখানে দরকার নাই। আর যেহেতু এটা টোটালটা পাবলিক সেকশনের মধ্যে আছে, সো আমি যদি কোনো ভেরিয়েবলকে কোনো ইনপুট দেই, তাহলে আলটিমেটলি সেটা মেইন বডিতে অন্যত্র ব্যবহার করতে পারবে। তো ভয়েডে এটা একটা ফাংশন নিলাম যার নাম দিলাম আমি ইনপুট উইদাউট প্যারামিটার।
তাহলে এখানে হচ্ছে নো রিটার্ন টাইপ এন্ড নো প্যারামিটার। এই ফাংশনটার স্টাইল হচ্ছে এই এই ফাংশন কিংবা মেথডের স্টাইল হচ্ছে নো রিটার্ন কমা নো প্যারামিটার। ওকে, এটাকে আমরা ফাংশন অথবা মেথড বলুন। ওকে, তাহলে আমি এটা মনে থাকবে না আপনাদের, আমি এটা মেথড লিখে রাখি। মেথড দিয়ে কলন দিয়ে বলি নো রিটার্ন মেথড বাই ফাংশন, যে কোনো একটা নাম এটাকে ডাকা যাবে, নো রিটার্ন নো প্যারামিটার। এখন যেহেতু এটা একটা ফাংশন কিংবা মেথড, সো তার একটা বডি থাকবে। তার মানে যেহেতু তার একটা নিজস্ব বডি থাকবে, মানে আমি বডি ডিক্লেয়ার করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে যা কিছু থাকবে তা কিছু এই মেথডটার কাজ। সো এই মেথডটাকে আমি একটা কাজ দিলাম, ইউজারের কাছে ইনপুট নেওয়া, সিন এর মান নিবে এন্ড বির মান নেবে। ওকে, এটা কার কাজ? এটা ইনপুটের কাজ। তাহলে এ এন্ড বি ডিক্লেয়ার করেছি আমি ক্লাসে, এবং এই ক্লাসের আন্ডারে আমার একটা ইনপুট নামে মেথড আছে, যার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে এ আর বি এর মান নেওয়া। ওকে, তাহলে ফাইন গ্রেটার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি উপাদান ধারণ করতেছে সে। একটি উপাদানের নাম এ, একটি উপাদানের নাম বি, আর একটি উপাদানের নাম ইনপুট। এখন যদি আমি মেনের মধ্যে ক্লাসের নামটা লেখার পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট ভেরিয়েবল, আর এটা হয়ে গেল ক্লাস। সো এই অবজেক্ট ভেরিয়েবলটা হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ, আর এই ফাংশনটা তো আমরা জানি যে এটা একটা স্ট্রাকচারের ভূমিকা পালন করতেছে। এর মধ্যে বহুগুলো উপাদান, বহুগুলো ভেরিয়েবল, বহুগুলো ক্লাস আছে, এবং আলটিমেটলি এটা একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের ভূমিকা পালন করছে। আর অবজেক্ট একটা কম্বাইন্ড ভেরিয়েবলের ভূমিকা পালন করছে, কারণ এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে। কিরকম? অবজেক্টের মধ্যে এ আছে, অবজেক্টের মধ্যে বি আছে, অবজেক্টের মধ্যে ইনপুট নামে ফাংশন আছে। সো একের মধ্যে অধিক গুণাগুণ আছে। এখন আমি যদি আমার প্রোগ্রামের কমন সেন্স অনুযায়ী, আমাদের প্রোগ্রামে আরেকটা কাজ বাকি আছে, সেটা কি? এ আর বি এর মান নিলে এটা কোনটা বড় এটা তো আমি চেক করি নাই। সো তার মানে আমার উপরে ক্লাসের মধ্যে আরেকটি ফাংশন রাখতে হবে। সেই ফাংশনটার নাম ভয়েড, মানে এটাও কাউকে কিছু রিটার্ন করবে না, ভয়েড। এটার নাম দিলাম আমরা কম্পেয়ার। ওকে, এটা এটা কারোর কাছে কিছু নিবেও না। খুব সিম্পল মেথড যেটা, সেটাই করতেছি। মানে ভয়েডটা হচ্ছে সবচেয়ে ইজি, এবং এই নন প্যারামিটারটা হচ্ছে সবচেয়ে ইজি। নো রিটার্ন নো প্যারামিটার সবচেয়ে ইজি টাইপের। আচ্ছা, এখানে আমি বললাম ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে সি আউট, মানে নিজে থেকেই সে প্রিন্ট করবে দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ, তাহলে এখানে প্রিন্ট হবে এ। এলস তা না হলে, আমরা জানি যে এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করতে গেলে এ আর বি, তাহলে এ না হলে তো বি, তাহলে ইজি এটা লেখা, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ, কলন দিলাম, স্ট্রিংটা শেষ করলাম, এরপরে আরেকটা কায়দা করে বিটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে উপরে দুইটা মেথড থাকলো, একটা নাম কম্পেয়ার, একটা নাম ইনপুট। তাহলে টোটাল ফাইন গ্রেটার এই ফাংশনের, এই ক্লাসের টোটাল উপাদানের সংখ্যা দাঁড়ালো 4টি। একটি নাম এ, একটি নাম বি, একটি নাম ইনপুট, এবং একটি নাম কম্পেয়ার। এখন আমরা অবজেক্ট ভেরিয়েবলকে যদি ব্যবহার করতে চাই, অবজেক্ট এই যে কম্পাউন্ড ভেরিয়েবলটাকে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে এই অবজেক্টটা লেখার পরে যদি আমি ডট চিহ্ন দেই, তাহলে ওর আন্ডারে যা কিছু আছে তা এখানে অটোমেটিক্যালি আমি ইউজ করতে পারবো। অবজেক্ট ডট, আমি লিখলাম, আমার প্রথম কাজ হবে ইনপুট নেওয়া। সো ইনপুট ফাংশনটাকে অ্যাক্টিভেট করে ফেলা, তো আমি লিখবো ইনপুট, জাস্ট এটুকু লিখবো। ফাইন, ইনপুট উইল বি অ্যাক্টিভেটেড। এরপর আমি লিখবো অবজেক্ট ডট কম্পেয়ার, তাহলে কম্পেয়ারটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো দ্য মেইন ইজ ভেরি সিম্পল। কম্পেয়ার অ্যাক্টিভেটেড হলে কম্পেয়ারের মধ্যেই তো আমি বলে দিয়েছি, প্রিন্ট আউটটা ওখানেই বলে দিয়েছি। সো আমার মেইনের মধ্যে কোনো কাজই নাই। এখন আমি যদি এটাকে কম্পাইল এন্ড রান করি, আমার এখানে এরর দেখাচ্ছে।
এররটা হচ্ছে সিন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দ্য স্কোপ। আমাদের এখানে প্রোগ্রাম ভুল হয়েছে, আমরা এখানে সি প্লাস প্লাসে ক্লাস করতেছি, তাই না? সো আমি stdio.h লিখলাম, আপনারা আমাকে কেউ কিছু বললেন না। আইও স্ট্রিম স্যার আমি কিন্তু বলছিলাম স্যার সি সেভ করা দিয়েছেন কিনা। ও আচ্ছা ফাইন, আমি আমি আপনার কথাটা কেয়ার করিনি আর কি। ইউজিং নেম স্পেস ফাইন, এই সির ক্লাস করাই, সি প্লাস প্লাস এর ক্লাস করাই, ওরাকলের, পিএল এসকিউএল এর, জাভা, সবগুলো প্রোগ্রামিং এর ক্লাস ম্যাক্সিমামে আমার কাছে। তো আমি না মাঝে মাঝে ভুলে যাই আসলে কোন ব্যাচকে কি পড়াচ্ছি। আর আমি ওই যে আপনার যেটাকে বলে টিউটোরিয়াল বেস টিচার না, মানে টিউটোরিয়াল মানে বুঝছেন ওই যে একটা চটি বই টাইপের, এগুলো আমরা স্টুডেন্ট লাইফ থেকে খেপাতাম টিচারদেরকে, যে এই 20-30 বছরের পুরাতন একটা ফটোকপি প্রতি সেমিস্টারে করবে, স্টুডেন্টের হাতে ধরায় দেবে, ওটা থেকেই পড়াবে। তো ওই টেকনোলজির না, তো এই জন্য ক্লাসে আসার পরে স্টুডেন্ট যখন মনে করে দেয় যে স্যার আপনি কিন্তু এই জায়গায় ছিলেন, তারপর থেকে অটোমেটিক চলতে থাকে। তো এই জন্য মাঝে মাঝে এই সি, সি প্লাস প্লাস, এই জাভা, এই তিনটা নিয়ে আমার ঝামেলা লেগে যাচ্ছে। এই একটু আগে আমি আপনাদেরকে ওই প্রবলেমটা শুরু করার আগে আমি আরেকটা ক্লাসের সাথে তালগোল পাকায় ফেলছি আর কি। তো সমস্যা নাই, একটু ভুল হয়েছে। তো আমি এখন যদি এটাকে কম্পাইল করি, তা আমার আউটপুট স্ক্রিনটা দেখতে এরকম হচ্ছে। সো কার্জারটা ওয়েট করতেছে। তো আমি দুটো নাম্বার দিলাম, একটা নাম্বার দিলাম 2, ইন্টার দিলাম, আর একটা নাম্বার দিলাম 9, ইন্টার দিলাম। দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 9, আউটপুট আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে দেখতে একটা পরিপূর্ণ প্রোগ্রাম লিখে ফেললাম। এবং একটু খেয়াল করে দেখেন, সি প্রোগ্রামিং আর এই প্রোগ্রামিংটা, প্রোগ্রামিং টেকনিকের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে ইফ দিয়ে আমি কম্পেয়ার করতেছি, এখানে আমি প্রিন্টএফের পরিবর্তে সি আউট লিখতেছি, কিন্তু এই যে প্রোগ্রামটাকে মডিউলে মডিউলে ভাগ হয়ে যাচ্ছে, এই যে একটা মডিউল ইনপুটের কাজ, এখানে শুধু ইনপুটের কাজ হবে। এই যে একটা মডিউল, এখানে শুধু কম্পেয়ার করার কাজ হবে, প্লাস এখানে সাথে সাথে আউটপুটও হবে। তো এই যে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করা, মডিউল তৈরি করা, এবং এগুলোকে সাব প্রোগ্রামে বিভক্ত করা, এবং একটি অবজেক্ট ভেরিয়েবলের মাধ্যমে সেগুলোকে কল করতে পারা, ইজ আ টেকনিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা বড় কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে ব্যাপক সুবিধা প্রদান করে, যেখানে মিনিমাম একটা পেজের মধ্যে 10,000 to 12,000 সোর্স কোড থাকে, 10,000 to 12,000 লাইন অফ সোর্স কোড থাকে। আমরা যখনই এই যে বাস্তব জীবনে তো কেউ আমাদেরকে কোনো অফিসে চাকরি দিবে না এটা বলে যে দেখো তোমাকে আমি প্রোগ্রামার হিসেবে নিয়োগ দিলাম, তোমার কাজ হচ্ছে দুটো নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বার বের করা। দেয়ার ইজ নো জব ইন দ্য মার্কেট। মার্কেটে এই ধরনের কোনো প্রোগ্রামিং এর জব থাকে না। মার্কেটে প্রোগ্রামিং এর জব থাকে কিরকম, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে টোটাল 6,000 এমপ্লয়ি জব করে। এমন একটি সফটওয়্যার তৈরি করো যে সফটওয়্যার প্রতিটা মানুষ পার ডে কত ঘন্টা কাজ করলো সেটা বের হয়ে যাবে, এবং এই মাসে তার কত টাকা স্যালারি পাবে, কত টাকা বেতন কাটা যাবে, কতদিন অনুপস্থিত ছিল, কতদিন উপস্থিত ছিল, এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে একটা রিপোর্ট প্রদান করবে। এইগুলোকে সফটওয়্যার বলে। বাট যখন আমরা ওই ধরনের সফটওয়্যার তৈরি করব, তখন 1 লাখ, 2 লাখ, 3 লাখ লাইন অফ সোর্স কোড কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আমাদেরকে একটা দুটো মেথড না, সেক্ষেত্রে আমাদেরকে দেখা যাবে যে শত শত মেথড তৈরি করতে হবে, এবং আমাদেরকে একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্টের মধ্যে চলে যেতে হবে। ওখানে এই বিদ্যাটা কাজে লাগে, যে বিদ্যাটা আমরা এখন শিখতেছি। আমরা আসলে হাতে করে দিচ্ছি, একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কন্ট্রোল করার চেষ্টা করছি। এবং আমরা এই মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যখন, সরি, লো লেভেল এবং মিড লেভেল থেকে যখন আমরা কনভার্ট হয়ে একটু হাই লেভেল, ট্রুলি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করতে শুরু করব, তখন আপনাদের কাছে এই ডেভেলপমেন্টের পাথও এটা ইজি হয়ে যাবে। আমরা একটা ডাটাবেস শিখবো, জাভা এন্টারপ্রাইজ কিংবা পিএসপি, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা .NET শিখবো। এইভাবে যখন আমরা একটু হাই লেভেলে চলে যাব, তখন আপনাদের কাছে এটা ইজি হয়ে যাবে, এবং বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই লজিকগুলো কোথায় ব্যবহার করা হবে। এখানে আমরা যা স্ক্রিনে যেভাবে লিখতেছি, যা লিখতেছি কোনোটাই বৃথা যাবে না। হয়তোবা একটা নাম্বার বের করা হয়েছে, একটা নাম্বারের মধ্যে গ্রেটেস্ট বের করা হয়েছে, বাট আপনার সফটওয়্যারে থাকবে
যে টপার্সকে, যাকে গোল্ড মেডেল দেওয়া হবে, কে টপ 10, কারা কারা টপ 10 এর মধ্যে আছে। একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার রেজাল্ট হচ্ছে, 1 রোল কার হবে, 2 রোল কার হবে, 3 রোল কার হবে, এগুলো সবই গ্রেটার দেন, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলোরই খেলা। এবং আলটিমেটলি এই কনসেপ্টগুলো সেখানে আমরা কাজে লাগাতে পারবো। এখন এই 4.1 থেকে আমি একটু 4.2 তে যেতে চাই, আরেকটা প্রোগ্রাম প্র্যাকটিস করে। সেখানে গেলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটা প্রবলেমে যাওয়ার আগে আমি এই প্রোগ্রামটাকেই একটু অন্যভাবে দেখাতে চাই। এই সেম প্রোগ্রামটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি এটা কপি করলাম, একটা নতুন ফাইল ওপেন করলাম, পেস্ট করলাম, এটাকে সেভ করলাম, এটার নাম দিলাম ডে 4.2 ডট সিপিপি, মানে সি প্লাস প্লাস এক্সটেনশন। এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। কিরকম? আমি যদি এই কাজটা করি যে এটা ইনপুট নেওয়া হয়েছে, নো রিটার্ন এন্ড নো প্যারামিটার, ইজ ওকে, কোয়াইট ওকে। বাট এখানে আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি সি আউটটাকে এখানে রাখতে চাই না। সি আউটটাকে আমি এখানে রাখতে চাই না। সো আমি এটা এখানে রিটার্ন করতে চাই, মানে আমি প্রিন্ট করার সিদ্ধান্তটা আমি মেইন বোর্ডের কাছে রাখতে চাই। এরকম একটা এখন কথা হচ্ছে, স্যার এখানে প্রিন্ট করলে আপনার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা ঘরে জানালা 6 ফিট বাই 4 ফিট হবে না 3 ফিট বাই 3 ফিট হবে, এটা ওই আর্কিটেক্ট ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং ইউজারের ডিমান্ডের উপরে, চাহিদার উপর ডিপেন্ড করে যে কিভাবে এই ডিজাইনটা করা হবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তাই। আমি কোথায় ইনপুট জেনারেট করব, কোথায় চেক করব, কোথায় আউটপুট জেনারেট করব, সেটা পরিস্থিতি বলে দেয়। মানে আমরা এখন শিখতেছি, শেখার সময় যুক্তি খুঁজবো না, আমরা মডেলটা বোঝার চেষ্টা করব। ও আচ্ছা, আমি এটার পরিবর্তে এটা করতে পারতাম। যেমন আমি যদি এখানে ভয়েডের পরিবর্তে ইন্টিজার দিতাম, তাহলে এই মেথডটার বৈশিষ্ট্য হতো, আমি এটাকে কপি করে লিখে ফেলি, এই মেথডটার বৈশিষ্ট্য হতো মেথড ফাংশন রিটার্ন টাইপ কমা নো প্যারামিটার, মানে রিটার্ন করবে। ওকে, তো রিটার্ন যদি করে তাহলে আমি এখানে সি আউটটা না লিখে আমি সরাসরি বলবো রিটার্ন এ। যদি ওখানে না যায় তাহলে এখানে বলবো রিটার্ন বি। ওকে, কোশ্চেন হচ্ছে রিটার্ন করলো, কোথায় রিটার্ন করলো, কে তাকে ধরলো? সো ইউ মাস্ট হ্যাভ এ রিসিভার টু রিসিভ ইট। আমরা জানি যে সি আউট ক্যাচ করতে পারে। আমি যদি এখানে সি আউট দিই, সি আউট হচ্ছে একটা আউটপুট ফাংশন, সি আউট দেওয়ার পর এটা যদি দেই তাহলে সি আউটটা এটাকে ক্যাচ করতে পারবে, সি আউট এটাকে ক্যাচ করতে পারবে, বাট এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি হবে না। যেমন আমি দেখাচ্ছি, আমি কম্পেয়ার করে দেখাচ্ছি, আমি ইনপুট দিলাম 3, আউটপুট দিলাম 9, রিটার্ন করেছে 9, বাট ইট নট লুকস গুড। প্রথম দুটো ইনপুট, পরেরটা আউটপুট, এটা একটু দেখতে একটু অসুন্দর হচ্ছে। এই জন্য আমরা এটাকে এভাবে ডিজাইন করতে পারি, সি আউট, এখানে আমি একটু ডিজাইন করতে পারি দা গ্রেটেস্ট নাম্বার ইজ, এটা বলে আমি একটা আউটপুট ডিজাইন করে ঠিক এইভাবে একটা ডিজাইন করলাম, তাহলে এটা কোয়াইট ইউজার ফ্রেন্ডলি হবে। 3, 7, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 7। ওকে, এখন দেখেন এখানে আমি সি আউটের মাধ্যমে রিসিভ করলাম। এটা অল্টারনেটিভ আরো একটা ওয়ে আছে রিসিভ করার। যেমন আমি যদি অল্টারনেটিভ একটা চিন্তা করি যে আমি কিভাবে রিসিভ করতে পারি, আমি এখানে একটা লোকাল ভেরিয়েবল রাখতে পারি ইন্টিজার এক্স, এরপর এক্স কে বলতে পারি এক্স ইকাল টু ওবিজে ডট কম্পেয়ার। সো এই পদ্ধতিতেও করা যেতে পারে এবং তারপরে এখানে আমি সরাসরি লিখতে পারি। আচ্ছা, আমি এটাকে কোডটাকে নষ্ট না করে আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য কমেন্টে রেখে দিই। এটা কমেন্টে রাখলাম, আমি এখানে লিখতে পারি এক্স, ডিরেক্ট আমি লিখতে পারি এক্স, কারণ এক্সটা
এই মেথডের কাছ থেকে রিসিভ করেছে, এক্সটা মেথডের কাছ থেকে রিসিভ করেছে লাইন নাম্বার 24-এ। এরপরে এক্সটাকে আমি পরবর্তীতে কাজে লাগাতে পারি। কিন্তু যদি এই এক্স ভেরিয়েবলের পরবর্তীতে মেইনের যদি অন্য কোনো কার্যকর ভূমিকা না থাকে, এই ভেরিয়েবলটা যদি অন্য কোনো জায়গায় ব্যবহার না হয়, তাহলে অহেতুক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং প্রোগ্রামের মেমোরি অ্যালোকেট করার কোনো অধিকারই আমাদের নাই। ইট ইজ নট এ গুড প্রোগ্রামিং। গুড গুড প্রোগ্রামার প্রোগ্রামিং কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি রিলিজ মানে মিনিমাইজ করে, সে ম্যাক্সিমাম স্পেস কিংবা ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি ক্রিয়েট করে না। সো আমি যদি এটা কম্পেয়ার করি, সেম আউটপুট দেবে 3, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 8। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে আমি চেষ্টা করলাম আপনাদেরকে দুটো ফ্লেভার দেওয়ার জন্য। একটা হচ্ছে মেথড উইথ রিটার্ন টাইপ, বাট সেক্ষেত্রেও মেনের মধ্যে দেখেন আমি এটাকে কমেন্ট করে রেখেছি, যখন একটা অ্যাডভান্স লেভেলের ইউজার হলে এই লাইন নাম্বার 26 এর মতো করে লিখবে, আর একটু উইক ইউজার হলে, প্রোগ্রামার হলে তারা এইভাবে ডিজাইন করবে। একটা ভেরিয়েবল নেবে, ভেরিয়েবলের মধ্যে, তবে এটা দেখতে ইজি, দেখে বোঝা যায় এক্স মান নিচ্ছে, কার মান নিচ্ছে, অবজেক্ট ডট কম্পেয়ার থেকে মান নিচ্ছে। অবজেক্ট ডট কম্পেয়ার কি মান দিচ্ছে, হয় এ রিটার্ন করতেছে না হয় বি রিটার্ন করতেছে। এটা পড়তে ইজি, বাট line number 26 is the best method of programming. এখানে কোনো মেমোরি অ্যালোকেট হচ্ছে না। এইভাবে প্রোগ্রাম রচনা করলে প্রোগ্রাম ফাস্টার কাজ করবে। আচ্ছা, এখন আমরা আজকের মূল টপিকসে যেতে চাই। এবং এখানে আরেকটা জিনিস বলি, আমাকে কিন্তু এই ইনপুট মেথডটাকে কল করতে হয়েছে। আমি যখন কল করেছি তারপরে আমার ইনপুটটা নিয়েছে। মাইন্ড ইট, আমি কল করেছি, অ্যাটলিস্ট ওর নাম ধরে আমাকে ডাকতে হয়েছে, তারপরে নিয়েছে। ওকে, এখন আমরা একটা কনস্ট্রাক্টর বেস কাজ করব। স্যার সেভ করাটা মিস্টেক হয়েছে স্যার, সি দিয়ে সেভ করে ফেলছেন, সিপিপি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ফাইল সেভ ফাইল এস ডট সিপিপি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার ক্লাসের নাম হচ্ছে ফাইন গ্রেটার। ওকে, কিচ্ছু না, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এই ফাইন গ্রেটার ক্লাসটাকে, এই নামটাকে কপি করলাম, করে ইনপুট নামে যে মেথডটা ছিল এটার নামটাকে আমি এই একই নাম রাখলাম, এবং এই সামনে থেকে ভয়েডটা তুলে দিলাম। ওকে, দেখেন মানে জাস্ট স্ট্রাকচারটা দেখেন কি হলো। ক্লাসের নামে একটা ফাংশনের নাম, বাট সামনে কোনো রিটার্ন টাইপ নেই। ওকে, সো আমি এটাকে বলতে পারি কনস্ট্রাক্টর রুলসই হচ্ছে কোনো রিটার্ন টাইপ থাকবে না, নো রিটার্ন। ঠিক আছে, প্যারামিটার থাকবে, বাট প্যারামিটার লাগলে থাকবে, বাট নো রিটার্ন। কনস্ট্রাক্টর নো রিটার্ন টাইপ। ওকে, এখন আসেন, এটা তো আগের প্রোগ্রামটাই, তাহলে পার্থক্য কি? পার্থক্য একটা আসবে, এই জন্য এটা নাম হয়েছে কনস্ট্রাক্টর। ওকে, এখন আসেন আমাদের এই যে অবজেক্ট ডট ইনপুট, এই যে লাইনটা আমরা লিখেছি, এই লাইনটা আর প্রয়োজন নাই, লাইন নাম্বার 22। কোশ্চিন আসতে পারে আপনার কাছে এরকম যে স্যার যদি আমি এই লাইনটা নাই রাখি, তাহলে আমার প্রোগ্রামের এই অংশটুকু কিভাবে রান হবে, কম্পাইল হবে? এবং এই প্রোগ্রামের এই অংশটুকুতে 7 লাইন থেকে শুরু করে 10 নম্বর লাইন, এই অংশটুকুতে আমি ইনপুট নিয়েছি, তাহলে ইউজারের কাছ থেকে আমি ইনপুটটা নিব কিভাবে? সেই কোশ্চেনটা মনের মধ্যে রয়ে যায়, কারণ আমার এই প্রোগ্রামে এই অংশটুকু নাই। কনস্ট্রাক্টর, ইউ ক্যান নট কল দ্য কনস্ট্রাক্টর রানস অটোমেটিক্যালি। একটু আগে আমরা থিওরি পড়ে আসছি, হয় না অবজেক্ট ডিক্লার্ড। তার মানে যখন আমি এই ক্লাসের নাম লিখলাম, এটাকে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হিসেবে এখানে চিহ্নিত করলাম, পাশেই যখন আমি একটা ভেরিয়েবল দিলাম, এটা অবজেক্ট ভেরিয়েবল হয়ে গেল। যেহেতু এই ক্লাসের নামেই একটা মেথড কনস্ট্রাক্টর আছে, মানে একটা ফাংশন আছে,
ফাংশন কেন বলি, কারণ ফাংশন মানেই সাব প্রোগ্রাম, প্রোগ্রামের সাব বডি। সো ফাংশন শব্দটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। সো আমি যখন ক্লাস এই ক্লাসের নামে দেখেন, ক্লাসের নামও যা, এই লাইন নম্বর 7-এ ফাংশনের নামও তাই। যেহেতু দুটো নাম এক, এই কারণে এটাকে কনস্ট্রাক্টর বলে। এবং এই কনস্ট্রাক্টর ভূমিকাটা হচ্ছে ওটাকে আলাদাভাবে কল করার কোনো দরকার নেই। যখনই আমি ক্লাসের আন্ডারে একটি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সাথে সাথে ও কম্পাইল হয়ে যাবে। দ্যাট মিনস লাইন নম্বর 7 থেকে লাইন নম্বর 10 অটোমেটিক্যালি ফায়ার হবে, কেউ তাকে নাম ধরে ডাকার প্রয়োজন নাই। সো এই লাইন নম্বর 22 কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি কম্পেয়ার ভেরিয়েবলটাকে সাথে কাজ করতে পারবো। সো এটাই ফাংশন এবং কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য। মেইনের কাছে যায় কনস্ট্রাক্টরকে আর কখনো চিনতে হয় না এবং কনস্ট্রাক্টরকে কল করতে হয় না। আমরা প্রোগ্রামটা একটু কম্পাইল করি। আমরা দেখলাম 2 and 5, দেখেন ইনপুটটা অটোমেটিক্যালি আমার কাছে নিল, চাইলো, কিন্তু আমি কিন্তু মেইনের মধ্যে ইনপুটটাকে কলই করি নাই। এই যে আমি কলই করি নাই, এটা অমিট করে রেখেছি। বিষয়টা পার্থক্যটা কি ধরতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার এখানে কি স্যার কনস্ট্রাক্টরটা স্যার অটোমেটিক্যালি রান করতেছে? হ্যাঁ, শুধু এই শব্দটা যদি মনে রাখতে পারেন সারা জীবন কাজ হয়ে যাবে। কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে, কারণ কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে যখন অবজেক্ট ডিক্লেয়ার করা হয়। সে নিজে থেকেই বুঝে যায় যে আমার নামে, ক্লাসের নামে যেহেতু ফাংশন আছে, সো দ্যাট অল আর দ্য কনস্ট্রাক্টর, দে শুড রান অটোমেটিক্যালি। ওকে, এখন কনস্ট্রাক্টরে কিছু বৈজ্ঞানিক সুবিধা আছে, সায়েন্টিফিক ফ্যাসিলিটি আছে, যে কারণে সি প্লাস প্লাস কম্পাইলারটা ওয়ার্ল্ড ফেমাস কম্পাইলার। এবং এই একই কারণে পৃথিবীর ম্যাক্সিমাম 99% গেম, গ্রাফিক্স, অপারেটিং সিস্টেম সবই সি সি প্লাস প্লাস কম্পাইলার দিয়ে তৈরি করা হয়। কারণ এটা হচ্ছে ডিভাইস কনস্ট্রেন্ট প্রোগ্রামিং করা যায়, মানে লো কোয়ালিটি ডিভাইসে কম মেমোরি ইউজ করে কম্প্যাক্ট ডিভাইসে ব্যবহার করা যায়, অনেক ছোট অনেক ছোট। মানে এমন হতে পারে কম্পিউটার একটা সময় আপনার মানিব্যাগে চলে যেতে পারে, এবং সেই মানিব্যাগের মতো ছোট যদি হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই ধরনের সিস্টেম প্রোগ্রামিং এর বদলতেই যাবে, যেখানে হার্ড ডিস্ক হয়ে যাবে একদম চোখের মনির মতো, রেটিনার মতো ছোট, প্রসেসর হয়ে যাবে আপনার চুলের মতো চিকন। এই ন্যানো প্রযুক্তিতেও এই সিস্টেম প্রোগ্রামিং সি প্লাস প্লাসের যথেষ্ট ভূমিকা আছে। যেমন ধরেন এ আর বি, এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত এরকম রান হচ্ছে, এই স্ক্রিনটা কনসোলটা রান হলো, সো কম্পিউটারের মধ্যে কিন্তু এ এবং বি এই দুটো ভেরিয়েবলের জন্য 4 বাইট অ্যান্ড 4 বাইট, সো 8 বাইট র্যাম কিন্তু অলরেডি অ্যালোকেটেড। সো আপনার কম্পিউটারে 8 বাইট র্যাম আমি শুধুমাত্র এই ব্ল্যাক স্ক্রিনটার জন্য ইউজ করে ফেলছি। সো আমি দুটো মেমোরি দিলাম 2 and 9, এইটার জন্য সে 8 বাইট জায়গা দখল করে ফেলছে এবং অ্যালোকেটেড অবস্থায় আছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে ক্লোজ না করেছি, এই সফটওয়্যারটাকে ক্লোজ না করেছি। বাট এই কনস্ট্রাক্টর লেখার প্রোগ্রামিং এর একটা সুবিধা আছে, ইফ উই ইউজ ডিস্ট্রাক্টর, এই সাইনটার নাম টিল্ট, টিল্ট অপারেটর, এই সাইনটার নাম টিল্ট অপারেটর। এইটা আমরা জাস্ট লিখবো আর কিছু না, আর শুধু কনস্ট্রাক্টরটার নাম দেব, এইভাবে নাম দেব, দেওয়ার পরে এটা ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শেষ করব, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে কিচ্ছু থাকার দরকার নেই, ব্ল্যাঙ্ক, এইটা ব্ল্যাঙ্ক। তার মানে এই ইটস এ ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টরের কাজ হচ্ছে মেমোরি রিলিজ করা। কিভাবে? আমি যখনই এই 2 and 9 দিলাম, তারপর ইন্টার দিলাম, মেমোরি অ্যালোকেটেড ছিল 4 বাইট 8 বাইট, এরপরে ওই মেমোরিটা থেকে ইউজ করে কম্পাইলার 9 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বের করেও ফেলেছে, তারপর মেমোরিটাকে রিলিজও করে দিচ্ছে। আপনার র্যামের মধ্যে কোনো কিছুই নাই এখন, ইওর র্যাম ইজ টোটালি ফ্রি। এই কাজটা কে করে? এটা একটা বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন সিস্টেম, সো এটা ডিস্ট্রাক্টর নিজে থেকেই করে। সো কনস্ট্রাক্টর বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করব আমরা, তাহলে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করতে পারবো। এবং এই ডিস্ট্রাক্টরটা ইচ্ছা করলে আপনি এই ব্র্যাকেট দুটো এক লাইনেও রাখতে পারেন, জায়গা নষ্ট না করে এভাবে রাখতে পারেন, স্যার কারণ এই এই বডির মধ্যে তো আমরা কোনো কিছু লিখিনি, তাই না? সো এভাবেও ইচ্ছা করলে এটা লেখা যায়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমরা এই যে কম্পেয়ার ফাংশনটার আগে ডিস্ট্রাক্টরটা লিখলাম স্যার, হ্যাঁ, এটা স্যার আগেই স্যার তাহলে কম্পিউটার আনার আগে ডিস্ট্রয় করে দিবে না স্যার? না, এখানে ঘটনাটা হচ্ছে যে ডিস্ট্রাক্টর ফাংশন ডিস্ট্রাক্ট করে ফেলে
কিন্তু এটা পজিশন নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। পজিশনটা প্রোগ্রামিং এ যে কোনো জায়গায় থাকতে পারে। ও বুঝে নেয় যে টোটাল এক্সিকিউট হওয়ার পরে মেইন যখন শেষ হবে তখন আমাকে তাকে রান করতে হবে, ঠিক আছে? জি যেমন আমি এখানে দেখলাম ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে প্রোগ্রামকে পরিচালনা করে কিন্তু মেইন, ঠিক আছে? তো মেইন যখন পরিচালনা করে এটা এক ওয়ান বাই প্রথমে এই লাইনটা এই লাইনের কাজ হয়, তারপরে এই লাইনের কাজ হবে, তারপরে এই লাইনের কাজ হবে, তারপরে এই লাইনের কাজ হবে, ঠিক আছে? সো অটোমেটিক্যালি মেইন যখন দেখে তার তার একটা কনস্ট্রাক্টর আছে, সে ডিস্ট্রাক্টরকে চিনতে খুঁজে নেয় এবং অটোমেটিক্যালি ডিস্ট্রাক্ট করে দেয়, মেমোরিটা রিলিজ করে দেয়, ঠিক আছে? দেখেন একটা কোম্পানিতে যদি একটা গার্মেন্টসে সকালবেলা 3টা লাইন ধরে, 4টা লাইন ধরে, আমি দেখেছি একটা করে ওয়ার্কার মেশিনে একটা করে অ্যাটেন্ডেন্স দেয় ইন, আবার দুপুরে বেরোনোর সময় একটা দেয়, আবার ঢোকার সময় একটা দেয়, বিকালে একটা দেয়। সো 5000 6000 ওয়ার্কারেরও গার্মেন্টস এবং অফিস আছে। এবারে যে 5000 মানুষ যদি 4টা ডাটা এন্ট্রি ক্যালকুলেট করে একটা প্রোগ্রাম রানিং অবস্থায়, তাহলে 4 বাইট পার পারসন, 16 বাইট। সো 5000 এমপ্লয়ি হলে 16 ইন্টু 5000, 26 জিবি র্যামের কম্পিউটার সিস্টেম থাকলেও ওই কম্পিউটার স্লো কাজ করবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। সো আপনি এতগুলো ডাটা এট এ টাইম লোড নিতে পারবেন না। সো এই ধরনের অনেক জটিলতার কারণে কম্পাইলার সিস্টেমগুলো এই ডিস্ট্রাক্টর ফাংশনটা ইউজ করে। কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি ডিস্ট্রাক্টর ফাংশন ইউজ না করলে যে মেমোরি ম্যানেজমেন্টে আর কোনো পৃথিবীতে উপায় নেই তা কিন্তু না। যারা সি প্লাস প্লাস ইউজ করে না তারা কি সফটওয়্যার ডেভেলপ করে না? করে। সো এটা একটা ওয়ে, আমি এটা দেখালাম যে কনস্ট্রাক্টর থাকলে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করতে পারি এবং ডিস্ট্রাক্টরের ভিতরে কোনো কাজ থাকবে না, ওটা জাস্ট ডিক্লেয়ার করা থাকবে। ডিস্ট্রাক্টর মেমোরিটা অটোমেটিক্যালি রিলিজ করে। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই। যেমন ধরেন এখানে আমি একটা সি আউট লিখলাম, লিখে টেস্ট লিখলাম, টেস্ট জাস্ট ফর টেস্ট। খেয়াল করে দেখেন আমি কিন্তু মেইনের কোথাও ডিস্ট্রাক্টরটাকে কল করিনি, করেছি? না স্যার। করিনি। বাট লুক এট হিয়ার 2 and 9, see there is a test, টেস্ট রানস অটোমেটিক্যালি। কখন রান হয়েছে? সব কাজের পরে কিন্তু রান হয়েছে, দেখছেন? খেয়াল করেছেন? জি স্যার। দ্যাট মিন্স এটা মেইন নিজে থেকেই ম্যানেজ করে যে কখন আমি ডিস্ট্রাক্টরকে কল করব। আফটার ফিনিশিং অল ওয়ার্কস ডিস্ট্রাক্টর নিজে নিজে কল হয়েছে। সো এই জন্য এটা যেহেতু নিজে নিজেই কল হবে এবং সব মেমোরি রিলিজ করবে, এই জন্য ভিতরে কিছু লেখা দরকার নেই, এটা ফাঁকা রাখলেই চলে। ওকে, জি স্যার। তাহলে আমরা একটা জিনিস সিদ্ধান্তে উপনীত হলাম যে মেথড বলেন, ফাংশন বলেন আর কনস্ট্রাক্টর বলেন, অল আর সেম। শুধুমাত্র তাদের চরিত্রগত পার্থক্য আছে, কখনো রিটার্ন করে, কখনো রিটার্ন করে না, কখনো প্যারামিটারের মাধ্যমে মান নেয়, কখনো প্যারামিটারের মাধ্যমে মান নেয় না, কখনো সে যে কাজটা করে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি রান করে কনস্ট্রাক্টরের মতো করে, কখনো মেথডের মতো করে তাকে কল করে রান করাতে হয়। এটাই পার্থক্য। আচ্ছা, এই 4.3টাকে আমি একটু হালকা করে একটা ফ্লেভার দিতে চাই, লিটল বিট, বেশি বড় না, তাহলে আপনাদের আজকে প্যাচ লেগে যাবে। ডে 4.4.cpp হালকা একটা ফ্লেভার দিতে চাই, সেটা হচ্ছে আমি প্রোগ্রামটাকে প্রবলেম 4.1টাকে কপি করে 4.2 write a C program to find the greatest number. Okay, for 2 না, এটা না, প্রবলেম 4.4। ওকে, 2 3 তো সেম, এই জন্য ওটা লিখলাম না। write a C program to find the greatest number among two numbers and given by the user. Okay, fine. Use method. Okay, finally make a sum of two given numbers. মানে আমি বলছি যে ফাইনালি তুমি ওটার একটা সামও করে ফেলো, ঠিক আছে? মানে জাস্ট একটা কাজ দিয়েছি, তাহলে এই কাজটা যদি আমি দেই তাহলে তার কাজ হচ্ছে
এই এ আর বি তো বের করলো, রিটার্ন করলো, এবং তার ফাইনালি এটা একটা সামও করবে, ঠিক আছে। তো সাম কোথায় করবে? সাম এখানে করলেও হয়, কারণ এখানে এ আর বির মান আছে, ঠিক আছে। আমি তো আর বলিনি যে কম্পেয়ার করার পরে সাম করতে হবে, এটা সাম করবে। তাহলে আমি একটা এখানে একটা কাজ করতে পারি, একটা ফ্লেভার দিতে পারি। কিরকম? আমি বলতে পারি এখানে সি আউট, নিচে লিখলাম দা সাম ইজ, ওকে, সাম ইজ, এখানে আমি লিখব আমাদের অবজেক্ট ভেরিয়েবলের নাম লিখলাম ডট ওকে ডট সাম লিখলাম একটা ভেরিয়েবলের নাম লিখলাম, ওকে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ইস, এখানে এটা করা যায়। ওকে, আমি এইভাবেও না, আমি সরাসরি বলতে পারি হচ্ছে আচ্ছা, ওকে, সাম নামে একটা ভেরিয়েবল এখানে রাখলাম। এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিজার এক্স, একটা প্যারামিটার সেট করলাম, ওকে। নো প্যারামিটার জায়গায় লিখলাম উইথ প্যারামিটার, উইথ প্যারামিটার। তাহলে এখানে দেখা গেল যে আমি একটা বাহক তৈরি করেছি, তার মানে আমি কিছু পাঠাতে চাই, আমি কিছু পাঠাতে চাই, ওকে। তো এক্স কে পাঠালাম, ভালো কথা, মানে একটা কাজ দেখাতে চাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তাহলে এক্স কে যদি আমি, সরি, এক্স কে পাঠালাম, তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল নেই, একটা হচ্ছে ওয়াই, জাস্ট একটা ভেরিয়েবল ওয়াই নিলাম, ওয়াই এর মান দিলাম ওয়াই ইকাল টু 2, মানে ওয়াই এর মান একটা মান দিলাম, জাস্ট একটা কাজ, এটা কোনো মিনিং নেই, জাস্ট একটা কাজ দিলাম, ওয়াই এর মান 2, সো ওয়াই এর মান 0, ওকে, 0 থাক। আমি এক্স কে অবজেক্ট ভেরিয়েবলটা কম্পেয়ার করার জন্য কল করে রিটার্নটা এক্স এর মধ্যে নিলাম, কিন্তু যখন তাকে কল করলাম মাঝখান থেকে ওয়াই কে পুশ করে দিলাম, ব্র্যাকেটে ওয়াই লিখলাম। এর মানে হচ্ছে কম্পেয়ার মেথডটা রান হবে, রান হওয়ার পরে তার যে আউটপুটটা রিটার্ন করবে সেটা এক্স কে দিবে, কিন্তু রান হওয়ার পূর্বে সে আবার মেইন থেকে কিছু নিয়ে গেছে সাথে করে। কি নিয়ে গেছে? ওয়াই কে নিয়ে গেছে, ওয়াই এর মান কত? 0, 0 কে নিয়ে গেছে। ফাইন, আমি একটা জাস্ট একটা প্রোগ্রামিং স্যাম্পল এখানে দাঁড় করাতে চাচ্ছি। ওয়াই কে যে নিয়ে গেল, এখানে ধরার জন্য একজনকে লাগবে, কে ধরবে তাকে, ঠিক আছে। সো তাকে ধরছে হচ্ছে ইন্টিজার এক্স, একটা বাহক লাগবে। এখানে ভেরিয়েবলের নাম কি, এই ভেরিয়েবলটা অন্য জায়গায় আছে কিনা, এগুলো নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট ধরবার জন্য একজন লোক লাগে। তাহলে আমরা এখানে আমি তখন এখানে বলতে পারবো এক্স, আমি এখানে বলতে পারবো সাম, সাম ইকাল টু এক্স প্লাস এ প্লাস বি, জাস্ট একটা ইকুয়েশন দাঁড় করালাম, ঠিক আছে। তাহলে এখানে আরেকটু বোঝার সুবিধার জন্য ওয়াই মান 0 না দিয়ে একটু ওয়াই মানটা বাড়ায় 1 দিলাম, ঠিক আছে, যাতে করে দেখতে যেন বোঝা যায় যে আমি একটা সামেশন করতে পেরেছি, ওকে।
তাহলে আপনার না বুঝলে আমি আবার এটা বুঝিয়ে দিব। এখন এখানে আসার পরে আমি যে এই অবজেক্ট ভেরিয়েবল আর একটা মেথড একটা ভেরিয়েবল কল করেছি, ভেরিয়েবলটা তাহলে কার সদস্য? অবশ্যই ক্লাসের মেম্বার হতে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি ক্লাসে মেম্বারটা আছে বাট নো ডিক্লারেশন। তাহলে আমরা উপরে যাব একদম পাবলিক সেকশনে সাম নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। ওকে, এখন আসেন আমরা যদি এই আর্কিটেকচারটা একটু দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়ালো। আমি দিলাম 2, এরপরে দিলাম 9। তাহলে এই দুটো যোগ করলে হবে, এটা গ্রেটেস্ট নাম্বার হবে 9, দুটো যোগ করলে হবে 9 + 2 11 + 1 12। সো দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 9, দ্য সাম ইজ 12। দেখতে পাচ্ছেন আপনারা, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 9, দ্য সাম ইজ 12। ওকে, এখন আসেন এখানে কি বোঝাতে চাইলাম আমি এটা ইন্ডেল দিয়ে দিই, ইন্ডেল। ওকে, সো আমি এটা যদি বলি রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার এবং টু নাম্বারস গিভেন বাই দ্য ইউজার, ইউজ মেথড। ওকে, use method to solve this problem. Okay, finally make a sum of two given numbers with a predefined value, মানে একটা প্রিডিফাইন্ড ভ্যালু আগে থেকে ভ্যালু একটা থাকবে, সেটার সাথে এই মেক আ সাম অফ টু গিভেন নাম্বারস উইথ এ প্রিডিফাইন্ড ভ্যালু, মানে এই দুটো নাম্বারের সাম হবে সাথে একটা প্রিডিফাইন্ড ভ্যালু থাকবে, মানে আগে থেকে দেওয়া থাকবে এরকম একটা ভ্যালু। আগে থেকে কি দেওয়া আছে? আগে থেকে দেওয়া আছে y = 1। এই y = 1 যে আগে থেকে দেওয়া আছে সেটা আমি আস্তে করে কায়দা করে এখান থেকে প্যারামিটারের মাধ্যমে পুশ করলাম, পুশ করে কোথায় পাঠিয়ে দিলাম? যেখানে সে আছে। সে কোথায় আছে? 11 নম্বর লাইনে আছে। এই পুশ করে যে পাঠিয়ে দিলাম, রিসিভ করলো কে? x রিসিভ করলো। তারপরে সাম কি করলো? x, যেহেতু রিসিভ করলো x কে, এরপরে এখানে যে দুটো ইনপুট নিয়েছিলাম a + b, এটার সাথে যোগ করলো। শেষ, সামের কাজ শেষ। আমি রিটার্ন a করলাম, রিটার্ন b করলাম। যেহেতু সাম একটা ক্লাসের মেম্বার, ক্লাসের সদস্য, এবং সে পাবলিকলি ডিক্লেয়ার করা আছে ক্লাসের মধ্যে, এই জন্য অবজেক্টের মেম্বার হিসেবে আমি মেইনের মধ্যে যে কোনো জায়গায় তাকে পাবো, সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। এবং এটা একটা আর্কিটেকচার তৈরি করেছি যে শুধুমাত্র আমি পাবো তা না, আমি ইচ্ছা করলে কিছু পাঠাতেও পারি প্যারামিটারের মাধ্যমে এবং সেটাকে ইউজ করতে পারি। দিস ইজ এ স্যাম্পল প্রোগ্রাম। এটা একটা আর্কিটেকচার স্যাম্পল প্রোগ্রাম। আমি আশা করব যে 4.1 আপনাদের জন্য কোনো ব্যাপার না, 4.2 এটাও কোনো ব্যাপার না, 4.3 নিউ কনসেপ্ট কনস্ট্রাক্টর, এবং আমি 4.4 কে একটু কমপ্লেক্স করেছি। সো 4.3 এবং 4.4 খুব ঠান্ডা মাথায় বাসায় দেখাটা জরুরি, কম্পাইল করাটা জরুরি, এবং তার সাথে আমাদের এটা যে থিওরিটা আছে এই কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর, এটা দেখাটা জরুরি। ঠিক আছে, এবং এইটা দেখার পরে এবং এই 4টা প্রোগ্রাম প্র্যাকটিস করার পরে আমাদের ঠান্ডা মাথায় ভিডিওগুলো রাতে ঘুমানোর আগে দেখবেন। এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব এই রিলেটেড, এবং আপনাদের মনের মধ্যে যে কনফিউশন থাকবে সেটা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাহলে দুটোকে মার্চ করে আমরা আরেকটু ডেভেলপ হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে আমাদের ক্লাসে আপনাদের গ্রুপের মধ্যে আমাদের নামে নামে রাকিবকে একটা, ফাহিমকে একটা, সাখওয়াতকে একটা, আর শামীমকে একটা, 4টা প্রবলেম দিব। ঠিক আছে, আমি আপনাদের জন্য কিছু নাম্বার অ্যালোকেট করতে হবে আমাদের ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী। সো ওই নাম্বারটা জমা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি একটা করে ছোট প্রোগ্রাম করতে দেব। সেই প্রোগ্রামটা আপনারা করবেন বাসায়, করার পরে সেই প্রোগ্রামটাই আমাকে আলাদা মেল করে আমাকে দিবেন। ঠিক আছে, আচ্ছা, কিভাবে দিবেন আমি বলি। মেল করেও দিতে হবে না, এই যে সামনে যে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমাদের স্টাডি পোর্টালটা, আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিব, নামে নামে দিব। নামে কিভাবে দিব? ফর এক্সাম্পল এখানে এরকম একটা হোমওয়ার্ক লিঙ্ক থাকবে, আমি এটা বলে দেব যে এই লিঙ্কটা ফাইম এই প্রোগ্রামটা পড়বে, পড়ার পরে এই যে দেখেন স্টুডেন্টরা মেসেজে রিপ্লাই করেছে না,
এখানে যাবে, লাস্টে যাবে, যাওয়ার পরে সবার লাস্টে গেলে একটা মেসেজ বক্স পাবে। এই যে মেসেজ বক্স পাবে, এই মেসেজের মধ্যে কমান্ডটা পেস্ট করবে। পেস্ট করার পর প্রিভিউ করে দেখবেন আপনার কোডটা ঠিক আছে কিনা, তারপরে পাবলিশ করবেন। পাবলিশ করলে এটা ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকবে। সো আমি এটা দেখব, দেখার পরে আমি পাবলিশ করে দেব। এইভাবে আপনাকে আলাদা কোনো ইমেল করার দরকার নেই, কিংবা আলাদা কোনো এমএস ওয়ার্ডের ফাইলে লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই। প্রোগ্রামটা প্র্যাকটিস করে আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্কের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। 4 জনকে 4টা আলাদা আলাদা লিঙ্ক দিব, ঠিক আছে? ওই 4 জন ওই লিঙ্কের মধ্যে প্রবলেমটা প্র্যাকটিস ওখানে সাবমিট করবে। এটা কি খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে? যদি না হয়, বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে ডিসকাস করতে হবে। বাট এই প্রবলেমটা সলভ করে সাবমিটের অবস্থায় রাখতে হবে, ইটস রেকর্ড। এটা একটা প্রমাণ আমি যে আপনাদের ক্লাস টেস্ট নিয়েছি, কিংবা আপনার বাসায় কাজ করেন, একটা মূল্যায়ন পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের হোম স্টাডিটা শুরু করে দিই। আর এই সপ্তাহে আপনাদের মেবি আমার আরেকটা হেল্পিং ক্লাস আপনাদের প্রয়োজন হবে, কারণ আমি একটা নাম্বার দেব, এবং যেহেতু হোমওয়ার্ক দিচ্ছি, এটা সলভ করতে না পারলে আমার সাথে আলোচনায় বসা যাবে। সরাসরি ওইটা না, হয়তোবা আপনি আমাকে বললেন যে স্যার কনস্ট্রাক্টরটা একটু রিভিউ করে দেন, কিংবা এই ধরনের সিচুয়েশনে আমি প্রবলেমটা কিভাবে সলভ করব সেটার জন্য আমাকে কল করা যাবে। ফাইন, ঠিক আছে? তাহলে আপনারা নিজেরা আচ্ছা, নিজেরা, ঠিক আছে। হ্যাঁ, আপনার গ্রুপের মধ্যে তো আমি দিয়ে দিব। আমি এটা কালকে মধ্যে যদি ফাইন না দেই হোমওয়ার্কটা, তাহলে আপনি আমাকে অবশ্যই একটা টেক্সট করবেন, ঠিক আছে? যে স্যার হোমওয়ার্কটা দেওয়ার কথা ছিল, আপনি দেননি, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে টেক্সট করবো নাকি স্যার হ্যাঁ, আলাদাভাবে? আমাকে মোবাইলে টেক্সট করে দিন যে স্যার আপনি হোমওয়ার্কটা দেওয়ার কথা ছিল, আপনি দেননি, ঠিক আছে? আমাকে ওটা পার্সোনালি দিন আর কি। তাহলে আমি তো হোমওয়ার্কগুলো আমার বানানো আছে, কোনো কারণে যদি আমি ভুলে যাই আর কি, তাহলে আমাকে একটু টেক্সট করেন যে স্যার আমরা হোমওয়ার্কটা পাইনি, ঠিক আছে? তাহলে ফাইম শেষ করলাম আজকে, ঠিক আছে সাখাওয়াত? জি স্যার। জি স্যার। সাখাওয়াত, আপনি আপনি কিন্তু আপনাকে আমি মাঝে মাঝে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আপনাকে নিয়ে টেনশনে আছি। আপনি তো খুব সিরিয়াস স্টুডেন্ট ছিলেন ফার্স্ট সেমিস্টারে। স্যার ইনশাল্লাহ পাবেন স্যার, আমি একটু প্রবলেমে ছিলাম স্যার। আচ্ছা, তো একটু স্টাডি করেন, ঠিক আছে? স্টাডি করেন, আমাকে একটু বিজি করেন, কোশ্চেন টোশ্চেন করেন, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, তাহলে শেষ করলাম। খুদা হাফেজ। জি স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম